বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আজ আমরা পরিমিতির অঙ্ক করব। পরিমিতির অন্তর্গত আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পিএসসি ক্লার্কশিপের সিলেবাসে আছে। আজ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সংক্রান্ত 16টা গুরুত্বপূর্ণ অঙ্ক করব। এটা পিএসসি ছাড়াও এসএসসি, ব্যাংক এবং রেল, এনটিপিসি ও গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ। চলো আজকের সেশন শুরু করা যাক। আয়তক্ষেত্রের বেসিক জিনিস তোমরা প্রায় সবাই জানো, তবু যেটুকুনি কাজে লাগবে। মনে করো এই একটা আয়তক্ষেত্র, যার এটাকে বলা হয় দৈর্ঘ্য, সবচেয়ে বড় লেন্থটাকে বলা হবে দৈর্ঘ্য এবং এটাকে বলা হবে প্রস্থ। এবং আয়তক্ষেত্রের বিপরীত প্রান্তগুলোকে যুক্ত করলে এই পয়েন্টগুলোকে এটাকে বলা হবে কর্ণ। এবার আয়তক্ষেত্রে এই পুরো জায়গাটাকে বলা হয় ক্ষেত্রফল এবং এই সব বাহুগুলো টোটাল এই জায়গাটাকে বলা হয় পরিসীমা। আমাদের দুটো মাত্র ফর্মুলা মনে রাখতে হবে। যদি দৈর্ঘ্যকে আমি এল দিয়ে ডিনোট করি এবং প্রস্থকে বি দিয়ে ডিনোট করি, তাহলে পরিসীমা বলতে বোঝায় এই পুরো দৈর্ঘ্যটা বোঝানো হবে পরিসীমা। সেটা হচ্ছে, দেখো, পুরো দৈর্ঘ্য মানে এইটা লেন্থ দুটো আছে এবং ব্রেথ দুটো আছে, অর্থাৎ দুটো লেন্থ দুটো ব্রেথ। যদি 2 কমন নেওয়া যায়, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হবে পরিসীমা। এটা আমাদের 1 নম্বর ফর্মুলা হবে। এবং 2 নম্বর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। ক্ষেত্রফলের একক বর্গ একক হয়, আর বাদবাকি সব লেন্থের একক শুধু একক বলবো। 2 নম্বর, আমরা যখন এই অঙ্ক করব তখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে এটা তো 90 ডিগ্রি হয়, তাহলে এটা দৈর্ঘ্য, এটা যদি প্রস্থ হয়, এটা কর্ণের দৈর্ঘ্য। দেখো, এটাকেই আমরা একটা ত্রিভুজ হিসেবে ট্রিট করতে পারি এই পার্টটাকে, যে এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। অর্থাৎ এটা একটা ট্রিপলেট ফর্ম করে। এই বাহুটা স্কোয়ার, এই বাহুটা স্কোয়ার ইজ ইকুয়াল টু, যদি এই বাহুটা স্কোয়ার হয়, এই বাহুটা স্কোয়ার প্লাস এই বাহুটা স্কোয়ার যদি এই বাহুটা স্কোয়ার হয়, তাহলে এই তিনটে বাহু ট্রিপলেট ফর্ম করে। ট্রিপলেট মানে হচ্ছে তিনটে বাহুর মান দেয়া থাকবে, তার মধ্যে দুটো বাহুর স্কোয়ারের যোগফল তৃতীয় বাহুর সঙ্গে সমান হবে। এরকম কিছু গুরুত্বপূর্ণ ট্রিপলেট আছে যেগুলো কিন্তু তোমাদের ইনবিল্ট মনে রাখতে হবে। আমি কিছু দিচ্ছি, যেমন মনে করো 3, 4, 5, এটা একটা ট্রিপলেট। 5, 12, 13, 7, 24, 25 এবং 8, 15, 17। এই তিনটে পরীক্ষায় খুব আসে। এই ট্রিপলেটগুলোকে মুখস্থ করো। ট্রিপলেট কি? যেমন মনে করো এর ক্ষেত্রে 3, 4, 5 অতিভুজের দৈর্ঘ্য সবচেয়ে বড় হয়, তাহলে 5 হবে অতিভুজ। বাকি দুটোর মধ্যে একটা হবে দৈর্ঘ্য, একটা হবে প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হবে বড়টা আর প্রস্থ হবে ছোটোটা। তাহলে প্রস্থ যদি 3, দৈর্ঘ্য যদি 4 হয়, তাহলে আমি বলবো এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার হবে। অর্থাৎ আমি যদি দেখি যে কোনো অঙ্কে 4 দেওয়া আছে, 5 দেওয়া আছে, তাহলে আমি বলবো আর একটা হচ্ছে 3। কোনো অঙ্কে যদি 5 দেওয়া থেকে, 12 দেওয়া থেকে, যেমন 13 বলবো। একই রকমভাবে যদি 13 দেওয়া থেকে, 12 দেওয়া থেকে, আমার মনে প্রথম আসবে আর একটা 5 হবে, কেন 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান 13 স্কোয়ার হয়। এই সাধারণ একটুখানি জিনিস মনে রাখতে পারলে অনেক অঙ্ক কিন্তু খুব তাড়াতাড়ি হবে অপশান দেখেই। চলো আজকের প্রথম প্রশ্নটা দিকে যাই। একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 3/4 অংশ। যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 768 বর্গমিটার হয়, তবে এর দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর কত? অন্তর মানে ডিফারেন্স, অর্থাৎ দৈর্ঘ্য ও প্রস্থের বিয়োগফল চেয়েছে। আয়তক্ষেত্রটাকে কি বলেছে? দৈর্ঘ্যের 3/4 অংশ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে? দৈর্ঘ্য যদি 4 হয়, প্রস্থ 3/4 অংশ, অর্থাৎ দৈর্ঘ্য ও প্রস্থের রেশিও 4:3। অনেকেই এটা বুঝতে পারে না হয়তো। যেমন যদি বুঝতে তুমি না পারো, এইভাবে ভাবতে পারতে, প্রস্থ দৈর্ঘ্যের 3/4 অংশ, তাই তো? তাহলে আমি বলতে পারি, যদি দৈর্ঘ্যটা নিচে নিয়ে আসি, তাহলে প্রস্থ বাই দৈর্ঘ্য সমান 3/4, অর্থাৎ দৈর্ঘ্য যদি 4 হয়, তাহলে প্রস্থ হচ্ছে 3। এইভাবে তুমি ভেবে নিতে পারো। তাহলে দৈর্ঘ্য 4 হলে প্রস্থ 3 হবে। দেখো, দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে ডিফারেন্স কত দেখতে পাচ্ছি? 1, তাই না? দৈর্ঘ্য যদি 4 হয়, প্রস্থ 3 হলে ডিফারেন্স 1। বলেছে দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর কত?
অন্তর মানে ডিফারেন্স, অর্থাৎ এখানে যে উত্তরগুলো দেওয়া আছে সেই উত্তরগুলো হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের ডিফারেন্স। আমি দেখতে পাচ্ছি দৈর্ঘ্য আর প্রস্থের ডিফারেন্স 1, আর উত্তরে এইগুলো দেওয়া আছে। আমি যদি কিছুক্ষণের জন্য ধরি এইগুলোর মধ্যে উত্তর হচ্ছে 12, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর হচ্ছে 12। আমি দেখছি দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর 1, আমি কিছুক্ষণের জন্য মনে করলাম উত্তর হচ্ছে 12, তাহলে আমি বলবো 1 সমান 12 মিটার। মনে করতে পারতাম 1 ইউনিট সমান যদি 12 হয় তাহলে 4 ইউনিটের মান কত হবে? 1-এর মান 12 হলে 4-এর মান 4 12 48, 1-এর মান 12 হলে 3-এর মান 3 12 36। একটুখানি ভেবে আমাকে বলো যে আমি যদি উত্তর 12 বলতাম, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর যদি 12 বলতাম, তাহলে দৈর্ঘ্যের মান 48 হতো এবং প্রস্থের মান 36 হতো। এখানে বলা আছে ক্ষেত্রটার ক্ষেত্রফল 768 হতে হবে। ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করতে হবে। দেখো এটা দৈর্ঘ্য আর এটা যদি প্রস্থ হয়, তুমি যদি এটাকে গুণ করতে চাও, এটাকে যদি 40 মনে করো, 48 না মনে করো, এটাকে যদি 30ও মনে করো, তাহলে 3 4-এ 1200 হয়ে যাচ্ছে। অর্থাৎ যে ক্ষেত্রফলটা দিয়েছে তার তুলনায় অনেক বেশি ক্ষেত্রফল হবে যদি আমি 12 ধরি উত্তর। 12 উত্তর ধরলে দৈর্ঘ্য 48 হবে, 36 প্রস্থ হবে, এদের ক্ষেত্রফল 1200-র উপরে হবে, কিন্তু ক্ষেত্রফল 768 মানে 1200-র অনেক কম। তাই আমি 12 মিটার ধরলে উত্তর অনেক বেশি হচ্ছে, অর্থাৎ উত্তর হবে 12 মিটারের থেকে কম। অপশান একটাই দেওয়া আছে 8, আমি দেখতেও যাব না এটা উত্তর হচ্ছে কিনা। বোঝা গেছে কেন 12-র কম নেই, 12 ধরে তোমার উত্তর 1200 আসছে, ক্ষেত্রফল 1200, ক্ষেত্রফল 768 দেওয়া আছে, মানে 12 তো হতেই পারে না, 12-র চেয়ে বেশি তো হবেও না, তাহলে 12-র চেয়ে কম হবে। একটাই অপশান আমি দেখতে পাচ্ছি 8, এটা আমার উত্তর হবে। পরীক্ষার সময় এইভাবে ভাবতে হয়। দেখো ডেসক্রিপটিভ আমি তোমাকে বলে দিতে পারি, আমি এক্ষুনি বলেও দিচ্ছি যে এটা কীভাবে কনভেনশনাল ওয়েতে করা যায়, কিন্তু পরীক্ষার সময় যদি একটু মাথা ঠান্ডা রাখা যায় তাহলে বুঝতে পারবে অঙ্ক কীভাবে হয়। বোঝা গেছে? দেখো এবার কথা হচ্ছে আমি কেন 12 ধরলাম, আমি 24 ধরে কেন করলাম না, 32 কেন ধরলাম না? অপশান এলিমিনেশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, যে 4খানা অপশান দেওয়া থাকবে তার মধ্যে ছোটোটা এবং বড়টাকে আগে বাদ দিয়ে দাও। অর্থাৎ এই অপশানগুলোর মধ্যে ছোট হচ্ছে 8 মিটার আর বড় হচ্ছে 32। আমি যদি এদেরকে বাদ দিতাম আমার হাতে 12 আর 24 পড়ে থাকতো। আমি 12 বা 24-এর মধ্যে যে কোনো একটা নিয়ে কিন্তু ক্যালকুলেশান স্টার্ট করব। যেহেতু 12 আর 24-এর মধ্যে 12 ছোটো ফিগার, তাই 12 ফিগারটা নিয়ে আমার ক্যালকুলেশান সুবিধে মনে হয়েছিল। যদি দেখা যেত যে 12 ফিগারটা নিয়ে আমার উত্তর ওর থেকে কম আসছে, তাহলে 12-র উপরে হতো, বোঝা গেছে, তখন 8 উত্তর হতো না। তাই এক্ষেত্রে আমি ছোট ফিগারটা আর বড় ফিগারটা বাদ দিয়ে অপশান এলিমিনেশনের জন্য বাদবাকি দুটোকে নিয়ে আমি কিন্তু কাজ করেছিলাম। বোঝা গেছে? এবার কেউ যদি বলো কনভেনশনাল ওয়েতে করতে, আমি আবার বলছি পরীক্ষার সময় কনভেনশনাল ওয়ে যতটা সম্ভব কিন্তু এড়িয়ে চলতে হবে। বেসিকটা জানা আছে সবার আশা করি আয়তক্ষেত্রের ক্ষেত্রে, কিন্তু তবুও কনভেনশনাল ওয়েটা এড়িয়ে চলতে হবে, কেন ওটা কম্পিটিশান মার্কেট। চলো দেখা যাক আমি কি করেছিলাম। এখানে দৈর্ঘ্য 4 প্রস্থ 3 ধরেছিলাম। আমি মনে করছি দৈর্ঘ্য হচ্ছে 4x আর প্রস্থ হচ্ছে 3x। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল কত হবে? 4x গুণিত 3x। দৈর্ঘ্য প্রস্থের গুণফলকে কী বলে? ক্ষেত্রফল। ওরা দিয়েছে ক্ষেত্রফল 768। তুমি যদি ক্যালকুলেশন করো এখান থেকে এক্সের মান বেরোবে 8। এক্সের মান 8 বেরোলে, এক্সের মান যদি 8 বেরোয়, বলেছে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর কত। দেখো আমি দৈর্ঘ্য ধরেছিলাম 4x, প্রস্থ ধরেছি 3x, তাহলে এদের অন্তর কত? 4x থেকে 3x বাদ দিলে x হবে অন্তর, অর্থাৎ উত্তর হবে এক্সের মান। এক্সের মান কত বেরিয়েছিল? 8। তুমি উত্তর করতে পারতে 8। দেখো এইটা আমরা জানি, এটা নিয়ে প্রশ্ন না, এটা আমরা জানি, কিন্তু অপশান এলিমিনেশনের জন্য আমি কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবো এবং উত্তর বলছি, এই টেকনিকটা তোমাকে আয়ত্ত করতে হবে। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন দেখো, কোনো আয়তকার জমির পরিসীমা 28 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? মনে করো এরকম একটা আয়তকার ক্ষেত্র আছে যার পরিসীমা দেওয়া আছে 28। পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে এটা যদি লেন্থ হয়, এটা যদি ব্রেথ হয়, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে পরিসীমা আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটাকে পরিসীমা বলা হয়, যেটা দেয়া আছে 28 মিটার। তাহলে আমি বলতে পারি দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত হবে? 28কে 2 দিয়ে ভাগ করলে 14, অর্থাৎ কাটাকুটি হলো এটা, অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থ 14। আমি এখানে লিখছি। আর কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে 48। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করলে তাকে ক্ষেত্রফল বলা হয়। এটা দেওয়া আছে 48। কী চেয়েছে? কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ এটা চেয়েছে। দেখো এই আঁকাটাকে মনে মনে এইভাবে ভাবো যে এরকম একটা আঁকা আছে,
কর্ণের দৈর্ঘ্য চেয়েছে মানে এইটা চেয়েছে, আর দেওয়া আছে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল, অর্থাৎ এইটা আর এইটার যোগফল দেওয়া আছে 14 এবং এইটার গুণফল দেওয়া আছে 48। তোমাকে বলেছি কর্ণের দৈর্ঘ্য কত। আমি কি বলেছি, এই জিনিসটা একটা ট্রিপলেট ফর্ম করে, ট্রিপলেট ফর্ম করবে আয়তক্ষেত্রের ক্ষেত্রে এটা 90 ডিগ্রি হয়, এটা ট্রিপলেট ফর্ম করবে মানে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। আমি আগে কতগুলো সমকোণী ত্রিভুজ ট্রিপলেটের দিয়েছি, 3 4 5, 5 12 13, 7 24 25, 8 15 17, ওখানে আর একটা 6 8 10 অ্যাড করতে হবে। 6 8 10 এটাও একটা ট্রিপলেট, অর্থাৎ কি না 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান 10 স্কোয়ার হয়। দেখো 48টাকে এমন করে ভাঙো, 48টাকে এমন করে ভাঙো যাদের গুণফল 48 হবে এবং যাদের যোগফল 14 হবে। দেখো তোমার মনে আসতে পারে 4 12 48, কিন্তু অর্থাৎ যে কোনো একটা দৈর্ঘ্য, আমরা জানি কি বড়টা দৈর্ঘ্য হয় ছোটোটা প্রস্থ হয়, তাহলে দৈর্ঘ্য যদি 12 প্রস্থ যদি 4 হয়, 12 আর 4 অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত হয়ে যাচ্ছে, 12 আর 4 16, কিন্তু এখানে 14 দেওয়া আছে। অর্থাৎ আমি বলতে চাইছি 48কে এমনভাবে মনে মনে ভাঙো যাদেরকে গুণ করলে 48 হবে এবং সংখ্যা দুটোকে যোগ করলে 14 হবে। তুমি সঙ্গে সঙ্গে বলবে 6 8 48 আমি জানি, 8 6 48 হয় এবং 8 আর 6 যোগ করলে 14 হয়। এই দুটোর মধ্যে বড়টাকে আমি বলি দৈর্ঘ্য আর ছোটোটাকে বলি প্রস্থ, অর্থাৎ আমি বলতে পারি লেন্থ হচ্ছে 8 এবং ব্রেথ বা প্রস্থ হচ্ছে 6। বোঝা গেছে? এবার লেন্থ 8, এটা যদি 6 হয়, 6 আর 10 হচ্ছে ট্রিপলেট। এবার এক এক সময় মনে হতে পারে 6 আর 10 ট্রিপলেট কী করে আমি করব। দেখো 8 মানে কি, আমাদের বেসিক ট্রিপলেট কোনটা, 3 4 5, তাই তো, 3 4 5 বেসিক ট্রিপলেট। এই ট্রিপলেটের সংখ্যাগুলোকে যে কোনো একটা সংখ্যা দিয়ে তুমি গুণ করো, অর্থাৎ মনে করো আমি যদি 2 দিয়ে গুণ করি, তাহলে সবগুলোকেই 2 দিয়ে গুণ করো, তাহলে এটাও একটা ট্রিপলেট ফর্ম করে। দেখো 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, যেটা আমি এখানে লিখেছি। বোঝা গেছে? তাহলে এর ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত হলো, 10, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। বোঝা গেছে? অঙ্ক কিন্তু বলছি এইভাবেই ভাবতে হবে। বই বিভিন্ন ম্যাগাজিন যেগুলো দেয় L প্লাস বি দেওয়া আছে, L ইন্টু বি দেওয়া আছে, এখান থেকে L মাইনাস বি বার করো, L মাইনাস বি মানে A মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পেলে L মাইনাস বি বার করো। এ তো পরীক্ষা শেষ হয়ে যাবে, চাকরি কবে হবে? সেই জন্য ভাবা অভ্যেস করো, যেটা জানো সেটা জানো, যেটা যদি না জেনে থাকো তাহলে এইভাবে প্র্যাকটিস করো। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর অর্থাৎ বিয়োগফল 23 সেমি। যদি আয়তক্ষেত্রের পরিসীমা 206 সেমি হয় তবে এর ক্ষেত্রফল কত? কি দেওয়া আছে, দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 23। দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর মানে কি, দৈর্ঘ্য যেহেতু বড় সেখান থেকে প্রস্থকে যদি বাদ দেওয়া যায় সেটা নাকি 23 সেন্টিমিটার আসবে, এবং পরিসীমা দেওয়া আছে 206। পরিসীমা বলতে কি বুঝি, 2 গুণিতক দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটাকে বলা হয় পরিসীমা, যেটার মান দেওয়া আছে 206। তাহলে এটা যদি কাটি আমি, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থের মান বেরোচ্ছে কত, 103, সেটা আমি এখানে লিখছি। দৈর্ঘ্য প্লাস প্রস্থের মান বেরোচ্ছে 103। এবার এই দুটোকে সলভ করে নিতে হবে। দেখো সলভ করার সময় আমরা চিরাচরিত এইভাবে কাটবো না, আমরা কি জানি যে দুটো সংখ্যার যোগফল দেওয়া থাকবে, দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া থাকবে। যদি এরকম কন্ডিশন থাকে, দেখো এখানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য মাইনাস প্রস্থ দেওয়া আছে, অর্থাৎ দুটো সংখ্যার যোগফল আর দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া থাকলে বড় সংখ্যা, এক্ষেত্রে দৈর্ঘ্য, বড় সংখ্যাটা হবে এদের যোগফল বাই 2, এদের যোগফল বাই 2, এবং ছোট সংখ্যাটা হবে, এক্ষেত্রে প্রস্থ মনে করো ছোট সংখ্যা, সেটা হবে ওদের বিয়োগফল বাই 2। একই তুমি যদি সলভ করো, কিন্তু আমাদের এটা সুবিধে হয়। বোঝা গেছে? দুটো সংখ্যার যোগফল এবং তাদের বিয়োগফল যদি দেয়া থাকে তাহলে বড় সংখ্যাটা হবে ওদের যোগফলকে 2 দিয়ে ভাগ এবং ছোট সংখ্যা হবে ওদের বিয়োগফলকে 2 দিয়ে ভাগ। তাহলে এটাকে যদি আমি যোগ করি, 23 3 26, অর্থাৎ 126কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 63, দৈর্ঘ্য 63। আর এটাকে বিয়োগ করার দরকার লাগবে না, তুমি এটা করে নিতে পারো। কিন্তু আমি দেখতে পাচ্ছি দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল 103 আছে, তার মধ্যে দৈর্ঘ্য যদি 63 হয়, ব্যালেন্স যেটা থাকবে, অর্থাৎ 103 থেকে যদি 63 বাদ দিই, ব্যালেন্স যে 40 থাকবে, এটা নিশ্চয়ই প্রস্থ হবে। বোঝা গেছে? তাহলে এবার কি চেয়েছে, ক্ষেত্রফল দিয়েছে। দেখো 63 হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 40, তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাকে আমরা ক্ষেত্রফল বলি। বোঝা গেছে? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। গুণ করতে শুরু করো না, গুণ আমরা জানি, আমি বারবার বলছি এটা আমরা জানি। যখন গুণ করার কথা মনে আসছে, তুমি দেখো এর ইউনিট প্লেসে কী হবে, 0 দিয়ে গুণ করলে ইউনিট প্লেসে 0 আসবে। ইউনিট প্লেসে 0 একমাত্র এটাই আছে, এটাই আছে।
এটাই নেই, এটাই নেই, এরা উত্তর হতে পারে না। ঠিক আছে, এবার যখন গুণ করছো, দেখো এই দুটোকে যদি গুণ করো 4 6 24, অর্থাৎ 40 আর 60 মনে মনে গুণ করো কত হবে 2400, অর্থাৎ উত্তরটা 2400 থেকে বেশি হবে, এটা 2400 কম আছে, এটা উত্তর হতে পারে না, এটা উত্তর হবে। দেখো আমি আবার বলছি গুণ খুব ইজি, এটা গুণ করা যায়। 40কে 63তে গুণ করতে কী এমন অসুবিধে? ফিগার মনে করো একটু উল্টো পাল্টা এলো, মনে করো এটা 42 বা 43 কিছু এসছে, তখন বসে বসে গুণ করার তুলনায় একটু খেয়াল করো ইউনিট প্লেসকে দিয়ে কোনো ইউনিট প্লেস ম্যাচ করছে কিনা, একটু দেখতে অসুবিধা নেই, 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগবে। বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে উত্তর 2520 কিন্তু আসবে। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন দেখো, রাম 52 মিটার প্রতি মিনিট গতিবেগে একটি আয়তক্ষেত্রের কর্ণ বরাবর হেঁটে পার হতে সময় নেয় 15 সেকেন্ড এবং শ্যাম একই স্থান থেকে বেরিয়ে আয়তক্ষেত্রের ধার বরাবর 68 মিটার প্রতি মিনিট গতিবেগে ওই স্থানে পৌঁছতে সময় নেয় 15 সেকেন্ড, অর্থাৎ দুজনে একই সময় নিচ্ছে। ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। কি বলেছে? এই মনে করো একটা আয়তক্ষেত্র আছে, রাম কি করছে, এইখান থেকে কর্ণ বরাবর এইখানে পৌঁছাচ্ছে, এটা রামের গতিপথ, এবং শ্যাম কী করছে, এই বরাবর গিয়ে একই জায়গায় পৌঁছেছে, অর্থাৎ এইখানে যাচ্ছে, অর্থাৎ শ্যাম এই গেল গিয়ে এইখানে পৌঁছাচ্ছে, এটা শ্যামের গতিবেগ। বুঝা গেছে? বলেছে ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করতে হবে, তবে ক্ষেত্রফল আসবে। আমাকে দৈর্ঘ্য আর প্রস্থ বার করতে হবে, এটা ডিম্যান্ড করছে প্রশ্ন। প্রথমে রামের কথা বলা যাক। রাম কি করছে, রামের গতিবেগ কি মিনিটে 52 মিটার, মানে 60 সেকেন্ডে রাম যাচ্ছে 52 মিটার। রাম কত সেকেন্ড নিয়েছে? 15 সেকেন্ড। তাহলে 15 সেকেন্ডে কতরে যাবে? তুমি বলবে এটাকে 4 দিয়ে ভাগ করলে 15 আসে, তাহলে আমি বলবো এটাকে 4 দিয়ে ভাগ করলে যেটা যাবে সেটাই হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব। 60 সেকেন্ডে 52 মিটার গেছিলো, তাহলে 15 সেকেন্ডে 13 মিটার, অর্থাৎ এইটার দৈর্ঘ্য হচ্ছে 13 মিটার। এবার শ্যাম কী করেছে, এই গেছে এবং এই গেছে, তাই তো? শ্যাম টোটাল 15 সেকেন্ডে গেছে এই দূরত্বটা। শ্যামের গতিবেগ হচ্ছে 68 মিটার প্রতি মিনিট, মানে শ্যাম 68 সেকেন্ডে, এটা শ্যামের কথা বলা হচ্ছে, 68 সেকেন্ডে শ্যাম যাচ্ছে 60 সেকেন্ডে শ্যাম যাচ্ছে 68 মিটার। তাহলে শ্যামেরও 15 সেকেন্ড লেগেছে, 15 সেকেন্ডটা কী করে আসছে? 4 দিয়ে ভাগ করে। তাহলে আমিও বলবো এটাকে 4 দিয়ে ভাগ করলে 4 17 68 মিটার, অর্থাৎ শ্যাম এই টোটাল ডিস্টেন্স যেটা গেছে সেটা হচ্ছে 17 মিটার, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত প্লাস এখান থেকে এই পর্যন্ত টোটাল ডিস্টেন্স হচ্ছে 17। এইখান থেকে এই পর্যন্ত এবং এইখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ আছে 17 দেওয়া আছে। আমি যখন ট্রিপলেট বলেছিলাম, একটা খেয়াল করবে, আমি প্রথম যখন ট্রিপলেট দিই সেখানে একটা বলেছিলাম 5 12 13 হচ্ছে ট্রিপলেট। আমি যাই দেখতে পেয়েছি কর্ণ বা অতিভুজটা 13 আছে, আমার সঙ্গে সঙ্গে মাথায় আসবে 13 অতিভুজ, আমি জানি 5 12 13 ট্রিপলেট হলে হয়। অর্থাৎ 5 12 13 মানে কি? 5 12 13 যদি ট্রিপলেট হয়, 13 আমি দেখতে পাচ্ছি অতিভুজ, যেটা সবচেয়ে বড় সেটা অতিভুজ হবে। বাকি দুটোর মধ্যে একটা হবে প্রস্থ, যেটা ছোট, এক্ষেত্রে ছোট 5, আর বড় যেটা সেটা হবে দৈর্ঘ্য। আমি খালি ভেরিফাই করে নেবো এইটা আর এইটার যোগফল এখানে যেটা আছে সেটা কি না। দেখছি হ্যাঁ, 12 সঙ্গে 5 যোগ করলে 17 হয়, তার মানে এটাই ঠিক যে দৈর্ঘ্য 12 প্রস্থ 5 এবং অতিভুজ 13, কারণ 5 12 13 হচ্ছে ট্রিপলেট। বলেছে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ। আমি দেখলাম দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ হচ্ছে 5, অর্থাৎ ক্ষেত্রফল হবে 60 বর্গমিটার, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। এইভাবেই ভাবতে হবে, ট্রিপলেট করতে হবে। ট্রিপলেট তৈরি করাটা অভ্যেস করো, ট্রিপলেট কয়েকটা মুখস্থ করা অভ্যেস করো। চাকরির পরীক্ষায় অ্যাট এ গ্ল্যান্স তোমার নজরে কিন্তু চলে আসবে। যখনই এরকম ধরনের কোনো ফিগার দেখবে তখনই তুমি মনে করবে যে আমার ট্রিপলেটটা কি হতে পারে। বোঝা গেছে? পরের প্রশ্ন, 5 প্রশ্নটা দেখো। একটি ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের চেয়ে 2 মিটার কম, যদি ঘরটির ক্ষেত্রফল 48 বর্গমিটার হয় তবে ঘরের পরিসীমা কত? দেখো এখানে প্রশ্নটা যেটা একটুখানি আমার মনে হয়, ঘরের যেটা বলেছে ঘরের মেঝের বা কিছু একটা বলা উচিত ছিল, নাহলে কিন্তু কনফিউশন আসতে পারে। যাকে আমরা এটা ঘরের মেঝে ধরেই করব, যে ঘরের মেঝের প্রস্থ তার দৈর্ঘ্যের চেয়ে 2 মিটার কম, যদি মেঝের ক্ষেত্রফল 48 বর্গমিটার হয় তবে ঘরের মেঝের পরিসীমা কত, এইভাবে ধরব। বোঝা গেছে? কি দেওয়া আছে? প্রস্থ তার দৈর্ঘ্যের চেয়ে 2 মিটার কম, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, এবং দেওয়া আছে ক্ষেত্রফল হচ্ছে 48। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করলে সেটাকে ক্ষেত্রফল বলা হয়, সেটা দেওয়া আছে 48।
দেখো এইখানে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল 48 দেওয়া আছে, আর এখানে দৈর্ঘ্য থেকে প্রস্থ বাদ দিলে 2। 48কে এমন দুটো সংখ্যায় ভাঙো যাদের গুণফল 48 তো হবে, কিন্তু তাদের ডিফারেন্স 2 হতে হবে। দেখো একটাই জিনিস মনে আসে, সেটা হচ্ছে 6 8 48, অর্থাৎ দৈর্ঘ্য যদি 8 হয়, প্রস্থ যদি 6 হয়, তবেই একমাত্র তাদের মধ্যে ডিফারেন্স কিন্তু 2 আসবে, এছাড়া অন্য কোনোভাবে আসবে না। তুমি 3 ষোলো 48 করো, 16 থেকে 3 বাদ দিলে 13 হয়, 4 12 48 করো, 12 থেকে 4 বাদ দিলে কিন্তু 8 হয়, কিন্তু ডিফারেন্স 2 আসছে না। ডিফারেন্স 2 আসতে গেলে এটাকে 6 আসছে 48-এ ভাঙতে হবে, অর্থাৎ দৈর্ঘ্য হবে 8, প্রস্থ হবে 6। কেন বড়টা দৈর্ঘ্য হয়, ছোটোটা প্রস্থ হয়। যাই দৈর্ঘ্য 8 প্রস্থ 6 পেয়ে গেলাম, বলেছে পরিসীমা। পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে 2 গুণিতক দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটাকে পরিসীমা বলা হয়। 2 দৈর্ঘ্য ভ্যালু হচ্ছে 8, প্রস্থ হচ্ছে 6, 8 আর 6 14 দুগুণে 28, এটা হবে পরিসীমা, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন। দেখো 6 নম্বর প্রশ্নটা যাওয়ার আগে আমি একটা জিনিস আগে বলে দিই। 3টে রকম প্রশ্ন এখান থেকে আসতে পারে। একটা মনে করো এই আয়তকার ক্ষেত্র আছে, যার দৈর্ঘ্য আছে L, প্রস্থ আছে B, এর বাইরে চারদিকে x মিটার চওড়া একটা রাস্তা আছে। ভালো করে খেয়াল করো, x মিটার চওড়া মনে করো রাস্তা আছে, রাস্তাটা বাইরে আছে। যদি রাস্তাটা বাইরে থাকে, প্রশ্ন হচ্ছে রাস্তার ক্ষেত্রফল কত। অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল হবে, রাস্তা তার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, রাস্তাটা বাইরে আছে বলে প্লাস 2x, এই পুরোটাকে গুণ করতে হবে এই 2xটা যেটা বসলে সেই দিয়ে। যদি মনে করা যাক এই একটা আয়তকার ক্ষেত্র আছে, এর ভিতর দিকে এর দৈর্ঘ্য L আর B, প্রস্থ B, এর ভিতর দিকে মনে করো রাস্তা আছে, বললাম এই রাস্তাটার ক্ষেত্রফল কত। তাহলে রাস্তার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য প্লাস প্রস্থ যেরকম আছে, রাস্তা যদি ভিতর দিকে হয় তাহলে এটা মাইনাস হয়ে যাবে। একই রকম জিনিস এটা হয়ে যাবে মাইনাস 2x যেরকম আছে। এবার মনে করো একটা আয়তকার ক্ষেত্র আছে, যার দৈর্ঘ্য আছে L, প্রস্থ আছে B। এবার রাস্তাটা মাঝ বরাবর এর প্যারালেল আর এর প্যারালেল চলে গেল, সমান্তরাল রাস্তা চলে গেল, চওড়া হচ্ছে x, সবই রাস্তা চওড়া x। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে? একই রকম করব, L প্লাস B করব, মাইনাস x করব। এক্ষেত্রে এইখানে যেটা বসাবো সেটাই বাইরে বসাবো। এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে মনে রাখতে চেষ্টা করো, তাহলে অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হয়। বুঝে যাচ্ছে? এটা খুব বেসিক, সব জায়গাতেই পাই এই ফর্মুলাগুলো চলে, এটাকে একটু মনে রাখো, খুব তাড়াতাড়ি হয়। তাহলে যদি রাস্তা যদি বাইরে থাকে L প্লাস B প্লাস 2x গুণিতক 2x, রাস্তা যদি ভিতরে থাকে L প্লাস B মাইনাস 2x ইন্টু 2x, এখানে যেটা থাকবে সেই দিয়ে গুণ। আর যদি এরকম কন্ডিশন হয় যে রাস্তাটা মাঝখান দিয়ে চলে গেছে, একই চওড়া x আছে, তখন L প্লাস B মাইনাস x গুণিতক x। এটা একটু খেয়াল রেখো, অনেক অঙ্কে কাজে লাগবে। এক্ষেত্রে 10 সেমি চওড়া একটা রাস্তা সমপরিসরে 200 সেমি দৈর্ঘ্য ও 180 সেমি প্রস্থ বিশিষ্ট একটা আয়তকার ক্ষেত্রের বাইরের দিকে ঘিরে আছে। রাস্তাটার ক্ষেত্রফল, রাস্তা বাইরের দিকে আছে, দৈর্ঘ্য দেওয়া আছে কত 200, প্রস্থ দেওয়া আছে 180, রাস্তাটা চওড়া হচ্ছে 10। বোঝা গেছে? এবার যেহেতু আমরা সব ভ্যালু জানি, তাহলে জাস্ট ভ্যালু পুট করবো। আমরা জানি কি, যদি বাইরের দিকে রাস্তা থাকে এইখানে মান বসাতে হবে। দৈর্ঘ্য হচ্ছে 200, প্রস্থ 180 প্লাস 2 ইন্টু এক্স মানে চওড়া, কতটা চওড়া 10 করে চওড়া, তাহলে 10 দুগুণে 20। এইখানে যে ফিগারটা বসাবো সেই ফিগারটাই বাইরে বসিয়ে দেবো। এটা 180 ছিল, 180 আর 20 হচ্ছে 200, 200 200 যোগ করলে 400, 400কে 20 দিয়ে গুণ করলে 8000। উত্তর হবে অপশান নাম্বার 1। বোঝা গেছে? খুব তাড়াতাড়ি হয়, এটাকে একটু মনে রাখার চেষ্টা করো। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন দেখো, x মিটার চওড়া একটি রাস্তা সমপরিসরে 38 মিটার দৈর্ঘ্য ও 32 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার ক্ষেত্রের ভিতরের দিকে আছে। যদি রাস্তাটির ক্ষেত্রফল 600 বর্গমিটার হয়, তবে x এর মান নির্ণয় করো। একটু আগেই জাস্ট আগের অঙ্কটাতে আমি বলেছিলাম, এই একটা মনে করো আয়তকার ক্ষেত্র আছে, ভিতরের দিকে রাস্তা আছে, এটা হচ্ছে x মিটার চওড়া, এটা L এটা B হলে আমরা কি জানি যে রাস্তার ক্ষেত্রফল কি হয়? রাস্তার ক্ষেত্রফল সেটা হয় দৈর্ঘ্য প্লাস প্রস্থ, যেহেতু ভিতরের দিকে রাস্তা আছে মাইনাস 2x ইন্টু এখানে যেটা আছে সেইটাই। রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 600, দৈর্ঘ্য দেওয়া আছে 38, প্রস্থ দেওয়া আছে 32, মাইনাস চওড়া দেওয়া আছে x, অর্থাৎ ওটার মানই বার করতে আমি এখানে জাস্ট লিখলাম। 38 দিয়ে 40 30 70 মাইনাস 2x, এই 2টা দিয়ে এটা একটু কেটে নাও, 300 করে দাও। তাহলে এইটা এখানে x থাকলো, এখানে 300।
তাহলে এবারের প্রশ্নটা হলো এটাকে আমরা ইকুয়েশনে করবো কিনা, অর্থাৎ এটা একটা দ্বিঘাত সমীকরণ আসবে, তাতে ভাঙবো কিনা, একদমই না। এখানে দেখো এক্সের মান নির্ণয় করতে দিয়েছে এবং অপশানের মধ্যে সব এক্সের মান আছে, বুঝে গেছে, অপশানের মধ্যে সব এক্সের মান আছে। অপশান এলিমিনেশন করতে পারো তুমি, ছোট আর বড়টাকে বাদ দিয়ে মাঝের সংখ্যাগুলোকে তুমি করতে পারো, অথবা যদি তুমি তাড়াতাড়ি বুঝতে পারো জিনিসগুলোকে তুমি ছোট সংখ্যা দিয়েও করতে পারতে। যেমন মনে করো এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা আমি দেখতে পাচ্ছি 5 আছে, অর্থাৎ এক্সের মান যদি 5 হয়, এক্সের মান যদি 5 হয় তাহলে এই জায়গাটা যদি এক্সের মান বসাই কি আসবে, 70 মাইনাস 2 ইন্টু 5 মানে 10, এক্সের মান 5, 70 থেকে 10 বাদ দিলে 60 হয়, 60কে 5 দিয়ে গুণ করলে 300 আসছে, অর্থাৎ এক্সের মান 5 যেটা আমি ধরেছিলাম সেটা কারেক্ট, অর্থাৎ উত্তর হবে 5, অর্থাৎ এক্সের মান হচ্ছে 5। বুঝেছো? যদি আমি আবার বলছি, যদি অপশান এলিমিনেশন করতে চাও ছোটোটা এক্ষেত্রে 5 এবং বড়টা 12, এই দুটোকে তুমি কিন্তু বাদ দিতে পারতে। আমি দেখাবো, যেমন মনে করো ছোটো আছে 5 আর বড় আছে 12, 5 আর 12কে তুমি প্রথমে বাদ দিয়ে রাখো, তাহলে 10 আর 8 পড়ে থাকলো। ওদের মধ্যে সবচেয়ে যেটা ছোট মনে করো 8 দিয়ে তুমি শুরু করলে, যদি শুরু করতে এখানে যদি 8 বসাতে 70 মাইনাস 8 দুগুণে 16, তাকে 8 দিয়ে গুণ, তাহলে 54কে 8 দিয়ে গুণ করলে 5 আসতে 40, অর্থাৎ 400 থেকে বেশি হচ্ছে মোটামুটি। 54কে 8 দিয়ে গুণ করে 400 হয় না, 400 থেকে বেশি হবে, অর্থাৎ 8 ধরে 400 থেকে বেশি আসছে। খেয়াল করো, আমি যদি উত্তর 8 ধরতাম ক্ষেত্রফল 400 থেকে বেশি আসবে, কিন্তু দেখছি এখানে আমি যা বসাবো সেটা 300 আসতে হবে, অর্থাৎ 8 ধরলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে উত্তর 8-এর থেকে কম হবে। একটাই ফিগার ছিল, সেটা হচ্ছে 5। বুঝতে পারছো? অপশান এইভাবে ধরতে হয়। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন দেখো, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 48 বর্গমিটার এবং কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল প্রস্থের 3 গুণ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য চাইছে। কি বলেছে? ক্ষেত্রফল দেওয়া আছে 48, ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ দেওয়া আছে 48, জাস্ট কি বলেছে আমি বুঝতে চাইছি। এবং কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল, এই মনে করো আয়তক্ষেত্র আছে, এই মনে করো কর্ণ, এই কর্ণ আর দৈর্ঘ্যের যোগফল প্রস্থের যোগফলের 3 গুণ, অর্থাৎ এই দুটোকে যোগ করলে যা হবে সেটা সমান হবে প্রস্থকে 3 দিয়ে গুণ করলে। বুঝে গেছে? এদের যোগফল যা হবে, কর্ণ দৈর্ঘ্যের যোগফল যেটা হবে সেটা সমান হবে প্রস্থ যা ভ্যালু আছে তার 3 গুণ। বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত। দেখো এক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল দেওয়া আছে 48। আমি কি বলেছি, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া চাইলে কর্ণ যেটা আছে সেটা একটা ট্রিপলেট তৈরি করে, তাই না? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, অর্থাৎ এরম টাইপের সমকোণী ত্রিভুজ আছে, আমাকে এইটার যোগফল এইটার 3 গুণ দেখতে হবে। এইটা যোগ করে যা আসবে তার 3 গুণ করলে একই হবে। এবার 48কে ভাঙার চেষ্টা করো, 48কে ভাঙার চেষ্টা করো। 48কে ভাঙতে গেলে প্রথমেই আমাদের কথা যেটা খেয়াল আছে 6 আসতে 48, 6 আসতে 48 মানে কি, বড়টা হচ্ছে এদের মধ্যে দৈর্ঘ্য হবে, ছোটোটা হবে প্রস্থ। যদি আমি 8 যদি দৈর্ঘ্য ভাবতাম, প্রস্থ যদি 6 ভাবতাম, তাই না? 48কে ভাঙছি, 8 দৈর্ঘ্য, প্রস্থ যদি 6 হয়, আমি জানি ট্রিপলেট 6 আর 10 ট্রিপলেট, আমি একটু আগে অঙ্ক করেছি 6 আর 10 ট্রিপলেট হয়, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্যটা 10 হওয়া উচিত। 6 8 এই দুটো হলে এটা 10 হবে। এখন ভেরিফাই করে নেবো যে এদের দুজনের যোগফল, প্রশ্ন যেটা দিয়েছে কর্ণ আর দৈর্ঘ্যের যোগফল কত, 18। এইটা প্রস্থের 3 গুণ কিনা, প্রস্থ 6 বেরিয়েছে তার 3 গুণ, অর্থাৎ মিলছে। কর্ণ আর দৈর্ঘ্যের যোগফলটা প্রস্থের 3 গুণ মিলছে, মিন্স এর দৈর্ঘ্য 8 প্রস্থ 6, এটা কনফার্ম। বোঝা গেছে? বলেছে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 8, বার করলেই সবে উত্তর 1। বুঝা গেছে? পরের প্রশ্ন, কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 60% বাড়ালে উহার প্রস্থ শতকরা কত কমাতে হবে যাতে উহার ক্ষেত্রফল একই থাকে? দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে মনে করো দৈর্ঘ্য গুণিতক প্রস্থ ক্ষেত্রফল হয়, আমরা জানি, তাই তো? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ ক্ষেত্রফল হয়। যে সমস্ত ক্ষেত্রে দুটো রাশির গুণফল দেওয়া থাকে সে সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটাকে অ্যাপ্লাই করা যায়। দৈর্ঘ্য গুণিতক প্রস্থ ক্ষেত্রফল হয়। এই দুটোর মধ্যে মনে করো ক্ষেত্রফলকে যদি ফিক্সড রেখে দিই
তাহলে এদের মধ্যে একটা বাড়লে আর একটা কমবে, একটা বাড়লে আর একটা কমবে যদি ক্ষেত্রফলটা ফিক্সড থাকে, অর্থাৎ প্রোডাক্ট গুণফলটা যদি ফিক্সড করে দেওয়া হয় তাহলে যে দুটোর গুণফল এইটা আসছে তাদের মধ্যে এক টাকা বাড়লে আরেকটা কিন্তু কমবে। কিভাবে আমি দেখাবো। মনে করো এই দৈর্ঘ্য আছে, এই প্রস্থ আছে, আমি শতকরার অঙ্কে খুব সম্ভবত এই প্রসেসটা দেখিয়েছি। দৈর্ঘ্য 60% বাড়ছে। 60% মানে কি? 60% মানে হচ্ছে 60/100। যদি কাটাকুটি করি 3/5, অর্থাৎ বাড়ছে যেহেতু আমি পজিটিভ সাইন দেবো 3/5, অর্থাৎ এদিকে যখন দৈর্ঘ্যটা যাবে তখন 3/5 হচ্ছে। বলেছে প্রস্থটা কত কমাতে হবে, অর্থাৎ এদিক থেকে এটা কমবে। একটা যদি বাড়ে আর একটাকে কমতে হবে, তবেই কিন্তু ক্ষেত্রফলটা ফিক্স থাকবে। যখন কমানোর প্রশ্ন আসবে, এটা যদি প্লাস থাকে আমি সাইন কিন্তু মাইনাস দেবো। প্রসেসটা ভালো করে দেখো, এটা যদি প্লাস চিহ্ন থাকে এদিকে তাহলে আমি এটা মাইনাস দেবো। মাইনাস দিয়ে উপরে যে সংখ্যাটা আছে সবসময় বসিয়ে রাখবো, সব সময় উপরে যা আছে 3 4 5 1 যা থাকবে উপরের সংখ্যাটা বসাবো। কিন্তু যদি এখানে প্লাস সাইন থাকে তাহলে এইটার সঙ্গে এটাকে যোগ করে এখানে লিখব। যদি এটা মাইনাস সাইন থাকতো তাহলে এখানে প্লাস চিহ্ন লিখতাম, উপরে যে সংখ্যা আছে সেটাকে লিখতাম। যদি মাইনাস থাকে তাহলে এইটা থেকে এটাকে মাইনাস করে আমি নিচে লিখতাম। প্লাস থাকলে মাইনাস করব, প্লাস থাকলে এদেরকে প্লাস করে নিচে বসাবো। বোঝা যাচ্ছে? তাহলে 3/8, অর্থাৎ প্রস্থ 3/8 অংশ কমবে। 3/8 মানে কি? 3/8 মানে হচ্ছে 3/8 গুণিতক 100 পার্সেন্টেজে। দেখো এটাকেও করতে যেও না, তার কারণ আছে 3/8, আমরা জানি 1/8কে যদি পার্সেন্টেজে করি এটাকে 12.5% আসে, তাই তো? তার সঙ্গে 3 গুণ আছে, অর্থাৎ 3 দিয়ে যদি 12.5%কে গুণ করি 37 পয়েন্ট সামথিং আসবে, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। বুঝে গেছে? 37.5%। অথবা তোমরা এখান থেকে কাটাকুটি করে যদি মনে হয় কাটাকুটি করবো, 4 দুগুণে 8, 4 25 175কে 2 দিয়ে ভাগ করো, তাও 37.5% আসবে। বোঝা গেছে? তাহলে যে ক্ষেত্রে আমরা দেখব দুটোর প্রোডাক্ট ফিক্সড আছে সেক্ষেত্রে কিন্তু একটা বাড়লে একটা কমবে। কিভাবে করতে হয় আমি বললাম, যদি বুঝতে না পারো আরেকবার ভিডিওটা দেখো। পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। 100 মিটার দৈর্ঘ্য ও 3 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার হলের মেঝে 50 সেমি চওড়া একটি কার্পেট দিয়ে মুড়তে কত খরচ হবে? ধরে নাও প্রতি মিটার দৈর্ঘ্যের কার্পেটের মূল্য 15 টাকা। খুব সোজা অঙ্ক। দেখো যে আয়তকার ক্ষেত্রটা আছে তার দৈর্ঘ্য দেওয়া আছে 100, প্রস্থ দেওয়া আছে 3, তাহলে সেই ক্ষেত্রটার ক্ষেত্রফল কত? 100 গুণিতক 3। এটা কিন্তু বর্গমিটার, খেয়াল রেখো। হয়েছে? এবার এই পুরো ঘর যেটা আছে সেই ঘরটাকে কার্পেট দিয়ে মুড়ে ফেলতে হবে, কিন্তু কার্পেটটা 50 সেমি চওড়া দিয়েছে। দেখো এখানে মিটার আছে, এখানে সেন্টিমিটার আছে। 50 সেমি চওড়া মানে কার্পেটটা এরকম চওড়া, 50 সেমি, এটা হচ্ছে 50 সেমি। 50 সেমি মানে হচ্ছে 0.5 মিটার, সেন্টিমিটার থেকে মিটারে গেলে এইটা। এবার কার্পেটটা 0.5 মিটার চওড়া দেখতে পাচ্ছি, কিন্তু কার্পেটের প্রতি মিটার দৈর্ঘ্যের মূল্য দেওয়া আছে 15, অর্থাৎ কার্পেটটা মনে করো একটা কার্পেট এরম করে কেটে এইখানে দিল, আবার লম্বা কেটে এইভাবে দিচ্ছে, এইভাবে মুড়ে মুড়ে পুরো ঘরটাকে মুড়ে ফেললো। তাহলে মোট দৈর্ঘ্য বার করতে হবে। মোট দৈর্ঘ্যের সঙ্গে এর প্রস্থটা গুণ করলে মোট যে ক্ষেত্রফল হবে সেটা হচ্ছে ঘরের ক্ষেত্রফলের সঙ্গে সমান হতে হবে। তার কারণ হচ্ছে পুরো ঘরটাতে কার্পেটটা দিয়ে মুড়ে ফেলবে। তাহলে কার্পেটটার মোট লেন্থ যদি এক্স হয় এবং কার্পেটটা সবসময় তো 0.5 মিটার চওড়া, তাহলে মোট কার্পেটটা হবে এতটা ক্ষেত্রফলযুক্ত, দৈর্ঘ্য হবে এক্স, মোট দৈর্ঘ্য কার্পেটটা, আর প্রস্থটা ফিক্সড 0.5 আছে, তাহলে এতটা কার্পেটের প্রয়োজন। কিন্তু কার্পেট প্রয়োজন কতটা? যতটা ঘরের ক্ষেত্রফল ততটাই। আমি দেখলাম ঘরের ক্ষেত্রফল হচ্ছে 100 গুণিতক 3, তাহলে আমি এখানে বসাতে পারি। এখান থেকে যদি পয়েন্ট উঠে যায় তাহলে আমি এখানে একটা শূন্য দিতে পারি। এবার যদি কাটি এটাকে 5 6 30, অর্থাৎ 600 হচ্ছে 600 মিটার, এটা হচ্ছে কার্পেটটার লেন্থ। বোঝা গেছে? এবার দৈর্ঘ্য, কার্পেটটার প্রতি মিটার দৈর্ঘ্যের জন্য 15 টাকা খরচ, অর্থাৎ 1 মিটারে যদি 15 টাকা খরচ হয় কার্পেটটা 600 মিটার দৈর্ঘ্য, তাহলে মোট খরচ কত হবে? 6 15 90, 9000 টাকা, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। 11 নম্বর প্রশ্ন দেখো, 30 মিটার দৈর্ঘ্য ও 20 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকার ক্ষেত্রের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরালে 4 মিটার চওড়া একটি রাস্তা চলে গেছে। রাস্তা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত? কি বলেছে একটু দেখে নিই। মনে করো এই হচ্ছে একটা আয়তকার ক্ষেত্র, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, মাঝ বরাবর 4 মিটার চওড়া রাস্তা চলে গেছে। এই রাস্তা 4 মিটার চওড়া চলে গেছে।
বলেছে এই রাস্তা বাদ দিয়ে, অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল যদি টোটাল ক্ষেত্রফলটা থেকে বাদ দিয়ে দিই তাহলে বাকি অংশগুলোর ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল কত থাকবে। এখানে প্রসেস অনুযায়ী কি, টোটাল ক্ষেত্রফলটা থেকে যদি রাস্তার ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে এই যে বাকি অংশগুলো থাকছে এদের কিন্তু ক্ষেত্রফলটা পাওয়া যাবে। এটা করার সবচেয়ে সোজা উপায় হচ্ছে, আমি এখানে আঁকাটাকে আবার রিভাইজ করছি, দেখো বুঝতে পারো কি না। এই যে রাস্তাটা আছে, রাস্তাটাকে এরম করে ধরে টেনে নিচে নামিয়ে দাও, কোনো অসুবিধে, মাঝ বরাবর আছে তো কী হয়েছে, ওরা বলেছে আমাকে মাঝ বরাবর করতে হবে। এই রাস্তাটাকে ধরে নামিয়ে দাও, অর্থাৎ আমি এই রাস্তাটাকে যেটা ছিল সেটাকে নিচে নামিয়ে নিলাম, তো এইখানে দিয়ে দিলাম, টেনে নিয়ে এলাম। আর এই রাস্তাটাকে বললাম ভাই তুই সাইডে চলে যা, ওকেও আমি টেনে এদিকে নিয়ে গেলাম, করতে পারি, বোঝা গেছে। রাস্তাটাকে ওদিক থেকে ধরে এদিকে নিয়ে এলাম আর ওকে ধরে আমি এদিকে নিয়ে চলে গেলাম, বোঝা গেছে। এবার দেখো এইটা টোটালটা 30 ছিল, খেয়াল করো এটা টোটালটা 30 ছিল, সেখান থেকে রাস্তাটা চওড়া, এই চওড়া 4 কিন্তু কমে গেল, কেন এখন ফাঁকা জায়গা কতটা থাকছে, ফাঁকা জায়গা তো এই পর্যন্ত লেন্থ থাকছে, টোটাল লেন্থটা 30 ছিল, তার মধ্যে এই রাস্তাটা হচ্ছে চওড়া হচ্ছে 4, তাহলে এই 30 থেকে যদি 4 বাদ দিয়ে দিই তাহলে 26 এখন লেন্থ পড়ে থাকলো। একই রকমভাবে চওড়াটা কতটা ছিল, 20 ছিল, 20 থেকে এদিক থেকে 4 চলে গেছে, তাই না, রাস্তাটা চওড়া 4 চলে গেছে, তাহলে এই টোটাল 20 থেকে যদি 4 বাদ দেওয়া যায় তাহলে এইটুকুনি কত পড়ে থাকবে, 20 থেকে 4 বাদ দিলে 16। তাহলে এমন একটা জায়গা এলো, ফাঁকা জায়গা, যার দৈর্ঘ্য হচ্ছে 26 এবং প্রস্থ হচ্ছে 16, দেখতে পাচ্ছ এই ফাঁকা জায়গাটা, খেয়াল করো, তাহলে এই জায়গাটা ফাঁকা পুরো, এগুলো রাস্তা, রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফল চেয়েছিল, তাহলে এখন দৈর্ঘ্য হচ্ছে 26, 16 হচ্ছে প্রস্থ, তাহলে ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, 26 গুণিতক 16, এটাকে গুণ করো, 41, 416 বর্গমিটার, যেটা উত্তর হবে অপশান নাম্বার 2। এটা খুব ইজিলি করা যায়, খালি তাকে রাস্তা থেকে ধরে এক পাশে দুদিকে দুপাশে নিয়ে চলে যাও, লেন্থ থেকেও 4 মাইনাস করো, কারণ 4 হচ্ছে, 16 থেকেও 4 মানে 20 থেকেও 4 মাইনাস করো, কারণ দুদিকে 4 4 করে কমছে, এদিকেও 4 কমছে, দৈর্ঘ্য আর প্রস্থ 4 কমছে, অর্থাৎ পরীক্ষায় যখন প্রশ্নগুলো দেখবে তুমি দেখবে যে কতটা চওড়া আছে, দৈর্ঘ্য থেকে সেই চওড়াটা বাদ দেবো, প্রস্থ থেকেও চওড়াটা বাদ দেবো, গুণ করবো, উত্তর এসে যাবে। এছাড়াও একটা কিন্তু প্রসেসে করা যেত, যেটা আমি বলেছিলাম ফর্মুলা, যারা ফর্মুলা মনে রাখো তাদের জন্য এইটা। কি বলেছি, এখানে টোটাল ক্ষেত্রটার ক্ষেত্রফল কত, 30 গুণিতক 20, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ 600 হচ্ছে টোটালটার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল কি হবে, রাস্তার ক্ষেত্রফল যদি ফর্মুলাটা তুমি দেখো, রাস্তার ক্ষেত্রফলের ফর্মুলা ছিল এই আঁকাটার ক্ষেত্রে দৈর্ঘ্য যোগ প্রস্থ বিয়োগ চওড়া গুণিতক এখানে যে সংখ্যাটা আছে, তাহলে 30 20 50 থেকে তার 4 বাদ দিলে 46 গুণিতক 4, 4 6 24, 4 4 16 দিয়ে 184, অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 184। মোট ক্ষেত্রফল ছিল 600, তার মধ্যে 184 যদি রাস্তা হয় তাহলে রাস্তা বাদে বাকিটার ক্ষেত্রফল 416 আসবে, বোঝা যাচ্ছে। যেটা তোমার পছন্দ হবে করে নিও। পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের তুলনায় 20 মিটার বেশি, যদি দৈর্ঘ্য 10 মিটার কমানো হয় ও প্রস্থ 5 মিটার বাড়ানো হয় তবে ক্ষেত্রটির ক্ষেত্রফল একই থাকে, ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থের তুলনায় 20 মিটার বেশি, মনে করো প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য 20 বেশি, তাহলে দৈর্ঘ্য হবে x + 20, হয়েছে। এবার বলছে যদি দৈর্ঘ্য 10 মিটার কমানো যায়, এটা হচ্ছে আগে, এখন দৈর্ঘ্য কী হচ্ছে 10 মিটার কমিয়ে দিচ্ছে, দেখো x + 20 থেকে যদি 10 কমিয়ে দিই তাহলে কত হবে, x + 10, 10 কমিয়ে দিচ্ছ, 20 ছিল 10 কমে গেছে মানে 10 হলো দৈর্ঘ্য, আর প্রস্থ বলছে 5 বাড়ানো হলো, প্রস্থ কত ছিল x, 5 বাড়িয়ে দিলাম মানে এখন প্রস্থ হচ্ছে x + 5, বলেছে তাহলে ক্ষেত্রফল একই থাকে। আগে ক্ষেত্রফল কী ছিল, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এখন ক্ষেত্রফল কত হলো, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, বলেছে এই ক্ষেত্রফলটা নাকি একই থাকবে, একই করে দিলাম। এবার গুণ করো, ভয় পেও না, গুণ সমস্যার কিছু হবে না। 20x, এটাকে যদি ক্যালকুলেশন করো x² 10 আর 5 15x প্লাস 5 10 50 হয়েছে, যোগ আছে 10 আর 5 15 করলাম 15x আর 5 10 50, x² কেটে গেল, 20x এর দিকে 15xটা গেলে 5x সমান 50, তাহলে x এর মান কত হচ্ছে 10, x এর মান যাই 10 এলো, তাহলে দৈর্ঘ্য কত হবে এখানে বসিয়ে দাও,
দৈর্ঘ্য হবে 20 + 10 30, এটা হবে দৈর্ঘ্য। প্রস্থ কত হবে, শুধু এক্স মানে 10, অর্থাৎ দৈর্ঘ্য 30 প্রস্থ 10, তাহলে ক্ষেত্রফল কত, দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়, অর্থাৎ 30কে 10 দিয়ে গুণ করলে 300, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন 13 প্রশ্ন, প্রতিটি 2.5 মিটার দৈর্ঘ্য ও 2 মিটার প্রস্থ বিশিষ্ট পাথর দিয়ে 30 মিটার দৈর্ঘ্য ও 17.5 মিটার প্রস্থ বিশিষ্ট একটি ক্ষেত্র মুড়ে ফেলতে কতগুলো পাথর প্রয়োজন। অর্থাৎ একটা আয়তকার ক্ষেত্র আছে যার দৈর্ঘ্য দেওয়া আছে 30 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 17.5 মিটার। এটাকে 2.5 × 2 এরকম একটা পাথর দিয়ে মুড়তে হবে। অর্থাৎ এক একটা পাথর হচ্ছে এরকম, একটা 2.5 দৈর্ঘ্য আর 2 হচ্ছে প্রস্থ, এরকম করে পাথর লাগবে। তাহলে কি টোটাল ক্ষেত্রফলটাকে যদি এই পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে কিন্তু মোট পাথর কিন্তু আমি পেয়ে যাব। কেন, টোটাল ক্ষেত্রফল মানে পুরো জায়গাটা, আর এক একটা পাথরের ক্ষেত্রফল কি হচ্ছে, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। একটা পাথরের ক্ষেত্রফল যদি এটা হয় তাহলে এই টোটাল ক্ষেত্রফলটা কতগুলো পাথর বসবে। তাহলে মোট ক্ষেত্রফল হচ্ছে 30 × 17.5, এটা হচ্ছে পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এক একটা পাথরের ক্ষেত্রফল হচ্ছে 2.5 × 2, বোঝা গেছে। তাহলে এই দিয়ে ভাগ করলে আমার মোট পাথরের সংখ্যা পাওয়া যাবে। দেখো ক্যালকুলেশনটা একটু ভালো করে করো। 30 × 17.5, আমি বলছি কি করতে হয়। 2.5 × 5 হচ্ছে, ইউনিট প্লেসে যদি 5 থাকে সেটা উপরে থাকুক বা নিচে থাকুক, যেখানেই থাকুক, তাহলে 2 দিয়ে গুণ করবে সবসময়, উপর নিচেও 2 দিয়ে গুণ করে দেবে। দেখো এটাকে 2 দিয়ে গুণ করলে কী হবে, 5 × 2 = 10 আসবে। এই 10-এর শূন্য তুমি কেটে দিতে পারবে। যাই 10-এর শূন্য কাটলে এটাকে যখন গুণ করছো 17 × 2 = 34, একে 35, তাই তো। 17.5কে 2 দিয়ে গুণ করলে 35, 35কে 3 দিয়ে গুণ করলে 105, অর্থাৎ 105টা পাথর লাগবে, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। পরের প্রশ্নটা খুব সুন্দর অঙ্ক, খুব ভালোভাবে দেখবে। 20 মিটার দৈর্ঘ্য ও 10 মিটার প্রস্থ বিশিষ্ট একটি ক্ষেত্রের ভিতরের দিকে 2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 3টি ভিন্ন রঙের বর্গাকার পাথর বসাতে হবে। ক্ষেত্রটির চারদিকে প্রথম সারি বা রো বরাবর কালো পাথর বসানো হলো। যদি বাকি জায়গার 1/3 অংশে সাদা পাথর ও 2/3 অংশে লাল পাথর বসানো হয় তবে কতগুলি লাল পাথর বসানো হয়েছিল। কি বলছে আগে বোঝো। এখানে বলেছে এই মনে করো 20 মিটার দৈর্ঘ্য আর 10 মিটার প্রস্থ বিশিষ্ট একটা ক্ষেত্র আছে, ভিতরে পাথর বসাবে, কিন্তু পাথর 3খানা কালারের হবে। কিভাবে পাথর বসাবে, প্রথম সারি বরাবর কালো পাথর বসানো হবে চারিদিকে, মানে এইখানে কালো পাথর বসানো হচ্ছে। পাথরগুলো কি কি, 2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট, অর্থাৎ বর্গাকার, 2 সবই 2 করে পাথর বসবে। এরম করে চারদিকে এরম করে পাথর কিন্তু বসে যাবে। প্রথমে কালো পাথর রো ওয়াইজ বসে গেল, বোঝা গেছে। কালো পাথর বসিয়ে দিল, বসানোর পর এবার বাকি জায়গার 1/3 অংশে সাদা পাথর বসানো হবে। বাকি জায়গার 1/3 অংশে সাদা পাথর বসানো হবে, যা ফাঁকা থাকবে সেই ফাঁকা জায়গাটার 1/3 অংশে সাদা পাথর বসানো হবে এবং লাল পাথর বসানো হবে 2/3 অংশে, বোঝা গেছে। বলেছে কতগুলো লাল পাথর বসানো হবে, কতগুলো লাল পাথর চেয়েছে, তাহলে তো আমি আজ দেখি যে মোট কতগুলো পাথর বসানো হবে, তবে তো লাল সাদা বা কালো পাথরের কথা আসবে। কতগুলো পাথর বসাতে হবে, আমি এর একটু আগে জাস্ট করেছিলাম যে টোটাল ক্ষেত্রফল কত, 20 হচ্ছে দৈর্ঘ্য, 10 হচ্ছে প্রস্থ, তাহলে টোটাল ক্ষেত্রফল হচ্ছে 20 × 10। এই ক্ষেত্রটার মধ্যে পাথর বসাতে হবে। এক একটা পাথরের ক্ষেত্রফল কি, 2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকার ক্ষেত্র, মানে প্রতিটা ধারই হচ্ছে 2 করে, দৈর্ঘ্য 2 প্রস্থ 2, বড় ক্ষেত্রের ক্ষেত্রফল যেটাকে বলে, যেটা আমি যেহেতু এখনও বড় ক্ষেত্র করাইনি তাই তুমি মনে রাখো আমরা তো এইটা করছি, এর এটা দৈর্ঘ্য 2 আছে প্রস্থ 2 আছে, যার দৈর্ঘ্য প্রস্থ সমান তাকে বড় ক্ষেত্র বলা হবে, তাই তো। তাহলে দৈর্ঘ্য 2 আছে প্রস্থ 2 আছে, তাহলে ক্ষেত্রফল 2 × 2। এক একটা পাথর হচ্ছে 2 × 2 করে, তাহলে মোট ক্ষেত্রফল হচ্ছে এইটা, এর মধ্যে কতগুলো পাথর লাগবে, 2 × 2 = 4, 4 × 5 = 20, অর্থাৎ 50, অর্থাৎ 50টা মোট পাথর লাগবে। মোট পাথরের সংখ্যা হচ্ছে 50, বোঝা গেছে। 50টা পাথরের মধ্যে আমি দেখব যে এই রো ওয়াইজ প্রথমে কালো পাথর বসানো হয়ে গেছে। 50টা পাথরের মধ্যে কতগুলো কালো পাথর বসানো হয়েছে সেটা আমি আগে দেখব। কালো পাথর কী করে বুঝবো, দেখো এক একটা 2 করে করে, এটা টোটাল লেন্থ কত ছিল, 20, দৈর্ঘ্যটা 20 ছিল, 2 এইভাবে যদি পাথর করি, এক একটা 2 করে যদি দেয়, তাহলে এই দিকে কতগুলো পাথর বসবে, মোট ছিল লেন্থ 20,
প্রতিটা পাথরের লেন্থ হচ্ছে 2 2 করে, তাহলে শুধুমাত্র এই দিকে পাথর বসবে 10টা। বোঝা গেছে? এই দিকে পাথর বসবে 10টা, এই দিকে 10টা পাথর বসবে, তার মানে এর উল্টো দিকেও 10টা পাথর বসবে, কালো পাথর। বোঝা গেছে? এবার দেখো এই দিকে এসো, এইটা টোটাল লেন্থ ছিল 10, এদিকেও 2 2 করে পাথর আছে 2। দেখো এই দিকে যখন পাথর বসানো হয় এই বরাবর, তখন এইখানে একটা পাথর এখানে বসে গেছে, তো এইখানে একটা 2 লেন্থ কিন্তু মেকআপ হয়ে গেছে। আবার এদিক থেকে রো বরাবর যখন 10টা পাথর বসানো হয়েছে, তখন একটা পাথরের লেন্থ এদিকটায় 2 কিন্তু চলে গেছে এর মধ্যে, অর্থাৎ এই দিকে 2 চলে গেছে আর এই দিকে 2 চলে গেছে, পাথর বসানো হয়ে গেছে, তাহলে 2 2 4 চলে গেছে। টোটাল লেন্থ ছিল 10, তার মধ্যে এদিকে একটা পাথর 2, এদিকে একটা পাথর 2 চলে গেছে, তাহলে লেন্থ কতটা বাকি থাকবে? 10 থেকে 4 বাদ দিলে 6 লেন্থ বাকি থাকবে। বোঝা যাচ্ছে? টোটাল ব্রেথ ছিল 10, প্রস্থ 10 ছিল, সেখান থেকে এইদিকে একটা পাথর যেহেতু বসানো হয়েছে 2, আর এদিকে একটা পাথরের লেন্থ 2, 2 2 4 চলে গেছে, 10 থেকে 4 চলে গেলে 6 পড়ে থাকে। এবার যে পাথরগুলো বসানো হবে প্রত্যেকটা 2 2 করে, 2 2 2 এরম করে বসবে, বাকি আছে লেন্থ 6, তার মধ্যে এক একটা যদি 2 2 করে হয়, তাহলে মোট পাথর বসবে 3 পিস। এদিকে 3 পিস পাথর বসবে, মানে এইদিকেও 3 পিস পাথর বসবে। এগুলো কি? কালো পাথর। বোঝা গেছে? তাহলে মোট কালো পাথর কতগুলো বসলো? 10 10 20, আর এদিকে 3 3 6, 20 আর 6 26টা কালো পাথর বসে গেছে। মোট পাথরের সংখ্যা ছিল 50, সেখান থেকে 26টা যদি কালো পাথর বসে যায়, তাহলে বাকি 24টা পাথর এরা কারা? এরা হচ্ছে সাদা আর লাল পাথর। তাহলে মোট 24টা সাদা আর লাল পাথর বসানো হয়েছিল। বলেছে লাল পাথর কতগুলো বসানো হয়েছিল? আমি দেখতে পাচ্ছি লাল পাথর 2/3 অংশ বসানো হয়েছিল। কার? যেগুলো বাকি থাকবে। তাহলে 24টা পাথর বাকি আছে, তার 2/3 অংশ কত হবে? 8 2 16, অর্থাৎ লাল পাথরের সংখ্যা হচ্ছে 16, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। ক্যালকুলেশানটা শুধু আছে, একটু বুঝে নিতে হবে যে 2 2 করে আমার লেন্থের দিকেও কমছে, ব্রেথের দিকেও কমছে, এছাড়া অঙ্কটায় সেরকম কিছু ছিল না। পরের প্রশ্ন 15 প্রশ্নটা দেখো, একটি কাগজ 20 সেমি লম্বা ও 18 সেমি চওড়া, চওড়া কত সেমি কমালে কাগজের ক্ষেত্রফল হবে 324 বর্গ সেন্টিমিটার। প্রথমে কাগজের ক্ষেত্রফল কত ছিল? 20 × 18, দৈর্ঘ্য 20, প্রস্থ 18, অর্থাৎ 360 প্রথমে কিন্তু ক্ষেত্রফল ছিল 360 বর্গ সেন্টিমিটার, এটা প্রথমে ক্ষেত্রফল ছিল। পরে প্রস্থটাকে বা চওড়াটাকে কমিয়ে দেওয়ার ফলে ক্ষেত্রফল হলো 324 বর্গ সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কতটা কমে গেল? 36 বর্গ সেমি ক্ষেত্রফল কমে গেল। ক্ষেত্রফলটা 36 কেন কমে গেল? তার কারণ হচ্ছে চওড়াটাকে কমিয়ে দিয়েছে, তাই 36 কমে গেছে। কিন্তু দৈর্ঘ্যটা কিন্তু কমায়নি, দৈর্ঘ্য যেরকম 20 ছিল সেরকমই দৈর্ঘ্য কিন্তু আছে। আমি মনে করলাম চওড়াটা x কমিয়ে দিয়েছে, তাহলে এই 20-র সঙ্গে আমি x গুণ করবো, অর্থাৎ দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করবো, তাহলে ক্ষেত্রফল। তাহলে যেটুকুনি এরিয়া কমে গেল সেটা হবে, দৈর্ঘ্যটা ফিক্স ছিল, চওড়া x কমিয়েছি, তাহলে দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে এখন ক্ষেত্রফল কতটা কমলো। কিন্তু আমি দেখলাম ক্ষেত্রফল 36 কমে গেছে, তাহলে আমি বলতে পারি 20 × x = 36। বোঝা যাচ্ছে? 36 কমেছে। কেন 36 কমেছে? কেন? চওড়াটা কমিয়ে দেওয়া হয়েছে। আমি মনে করলাম x চওড়া কমানো হয়েছে, অর্থাৎ প্রস্থ যদি x কমানো হয়, দৈর্ঘ্যটা ফিক্স ছিল, দৈর্ঘ্য কমানো হয়নি, তাহলে এই দৈর্ঘ্যের সঙ্গে যেটুকুনি কমিয়েছে সেটা যদি গুণ করি, তাহলে ওই বাকি যে ক্ষেত্রফলটা যেটা কমেছে সেটা বেরোবে। তাহলে 20কে x দিয়ে গুণ করলে 36 হয়, তাহলে x এর মান বেরোবে 1.8, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। বোঝা গেছে? শেষ প্রশ্নের দিকে চলো। 16 নম্বর প্রশ্ন দেখো, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ এবং ক্ষেত্রফল 25 হেক্টর হলে বাগানটির প্রস্থ কত মিটার? দেখো এখানে হেক্টর থেকে মিটারে তোমাকে বর্গমিটারে পরিণত করতে হবে। 1 হেক্টর সমান হচ্ছে 10,000 বর্গমিটার, এটা একটু মনে রেখো। দেখো আমরা সাধারণত কিলো, হেক্টর, ডেকা, মিটার এইভাবে করি, তো হেক্টর পরে ডেকা, মিটার দুঘর আসছে, ক্ষেত্রফল যেহেতু তার স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ 100 দেখব, ক্ষেত্রফল মানে আরও দুটো শূন্য হয়ে যাবে, স্কোয়ার হয়ে যায়, তাই তো? দেখো 1-এর পিঠে 4টে শূন্য, সেটাই এখানে বলা হয়েছে। তাহলে 1 হেক্টর মানে হচ্ছে 10,000 বর্গমিটার। তাহলে 25 হেক্টর ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত হবে? 250-এর পিছনে 3টে শূন্য, অর্থাৎ ক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে 250-এর পিছনে 3টে শূন্য বর্গমিটার। বলেছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। প্রস্থ যদি তুমি x মনে করো, তাহলে দৈর্ঘ্য কত হবে? 4x। ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলে ক্ষেত্রফল হয়, কিন্তু ক্ষেত্রফল এই সময় বার করলাম 250-এর পিছনে 3খানা শূন্য। তাহলে x² সমান কত হবে?
250 তিনখানা শূন্য বাই 4, তাহলে এক্সের মান কত হবে? এই পুরোটা রুট 250 তিনটে শূন্য বাই 4, 4-এর রুট 2 হয় জানো, 25-এর রুট 5 হয় জানো, দুটো শূন্যর বদলে একটা বেরোয় রুটের বাইরে, দুটো শূন্যর বদলে একটা বেরোয়, এটাকে যদি কাটাকুটি করি 250 বেরোবে। অর্থাৎ এক্সের মান 250। এক্স মানে কি? এক্স মানে হচ্ছে প্রস্থ। এখানে হচ্ছে প্রস্থ কত মিটার, আমি দেখলাম প্রস্থ হচ্ছে 250 মিটার, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে করে লেটেস্ট আপডেট তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছায়। ভিডিওটি লাইক করতে ভুলো না, আর বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।